Dear students, Assalamu alaikum. Welcome to Khalishakota High School online class. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty. I am also well. Dear students, and now I am going to start our online English class. Our today's topic is right form of verbs. অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। তোমরা জানো ইংরেজি গ্রামারে রাইট ফর্ম অফ ভার্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি ভার্বকে সঠিকভাবে প্রয়োগ করা না যায় তাহলে সেই সেন্টেন্সটা শুদ্ধ হয় না, সঠিক হয় না। সুতরাং আমি এখানে রাইট ফর্ম অফ ভার্বসের 10টি রুলসের কিছু উদাহরণ লিখে রেখেছি। এটা দিয়ে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের আমি 3টি ক্লাস নেব এবং প্রথম ক্লাসটা আমি রাইট ফর্ম ভার্বের প্রাথমিক কিছু রুলস নিয়ে আলোচনা করব। আসলে রাইট ফর্ম অফ ভার্ব করার পূর্বে আমাদের ভার্ব সম্পর্কে একটু বেসিক ধারণা নেওয়া দরকার। আমরা অনেকেই জানি যে ভার্বের রূপ 3টি, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট অথবা বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। কিন্তু এছাড়াও আরও কিছু ভার্বের রূপ রয়েছে, যেমন জিরান্ড, ইনফিনিটিভ ফর্ম এবং এস বাই এস ফর্ম। আমি এখানে কয়টা ফর্ম লিখে রেখেছি, তোমরা এখানে লক্ষ্য করো যে প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে V1 অর্থাৎ ভার্ব V1 ইট এবং গো, আমি দুটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পাস্ট ফর্মে হবে V2 হিসেবে যদি আমরা ধরি তাহলে ইটের পাস্ট ফর্ম হবে অ্যাট এবং গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। পাস্ট পার্টিসিপলে V3 অর্থাৎ অ্যাটের পাস্ট পার্টিসিপল ইটেন এবং ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গন, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। এছাড়াও আছে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে যখন কোনো আইএনজি যুক্ত হয় তখন সেটাকে জিরান্ড বলা হয়। ইনফিনিটিভ ফর্ম আছে 2 প্লাস V1 অর্থাৎ ভার্বের পূর্বে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে যদি কখনো 2 বসে তখন সেটাকে বলা ইনফিনিটিভ। এছাড়াও আরেকটা আছে এস বাই এস ফর্ম, অর্থাৎ এস বাই এস হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি এস বাই এস ফর্ম, যেমন এখানে ইটস এবং গোস। তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভার্বের কয়টা রূপ রয়েছে। এখন রাইট ফর্ম ভার্ব রুলস পড়ার আগে বা এক্সারসাইজ করার আগে আমরা আরেকটু ধারণা নেব, সেটা হচ্ছে যে ভার্ব প্রধানত 2 প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আসলে প্রিন্সিপাল ভার্ব আমাদের সকলের জানা আছে। এখন আমি অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে অক্সিলারি ভার্ব প্রধানত 2 প্রকার বা 2 ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা মডাল অক্সিলারি। এখন প্রাইমারি অক্সিলারির ভিতরে রয়েছে প্রাইমারি অক্সিলারির ভিতরে রয়েছে টু বি ভার্ব, am, is, are, was, were। এরপরে দেখো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বসের ভিতরে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া রয়েছে টু ডু ভার্বস, ডু, ডাজ, ডিড। অর্থাৎ এই টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। অর্থাৎ এই ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করে, আবার অনেক সময় এই ভার্বগুলো দিয়েও এই ভার্বগুলো মূল ভার্বের সাহায্য ছাড়াও সেন্টেন্স গঠন করতে পারে। এখন আসো আমরা একটু মডাল অক্সিলারি নিয়ে আলোচনা করি। মডাল যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপরে
used to, must, need, dare ইত্যাদি। এগুলো হচ্ছে মডালস অক্সিলারি। এই মডালস অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বকে, মডালস অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বকে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতে বসে। এখন আমরা মোটামুটি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করলাম এবং ইতিমধ্যে তোমাদের ধারণা হয়েছে। এখন আমি রুলস গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, আমাদের 1 নাম্বার রুলসটা যে আছে এবং 1 নাম্বার রুলসের কিছু উদাহরণ দুটি রয়েছে। দি বয় রিড এ বুক। আসলে আমরা জানি যখন আমরা রাইট ভার্ব পড়তে এসেছি তার পূর্বে অবশ্যই আমরা টেন্স নিয়ে আমাদের দক্ষতা রয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমাদের 1 নাম্বার রুলসটা হচ্ছে এরকম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে এখানে দি বয় এবং আরেকটা দ্বিতীয় সেন্টেন্স আছে সেলিম, এই দুটোটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটাকে যখন আমরা সঠিক ভার্বের রূপ দেবো তখন ভার্বের শেষে আমরা এস বাই এস যুক্ত করবো, অর্থাৎ এই রিডের সাথে একটা এস যুক্ত হবে আর এই গো এর সাথে একটা ইএস যুক্ত হবে, অর্থাৎ দি বয় রিডস এ বুক, সেলিম গোস টু স্কুল রেগুলারলি। এরপরে রুলস নাম্বার 2 দেখো, আমরা কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমি এখানে যে দুটি উদাহরণ লিখেছি দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে যদি কোনো ভার্ব বসে সে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, সে ভার্বটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। আসলে বিভাগ হিসেবে সিঙ্গুলার বিভাগ আমরা একটু ইতিমধ্যে জেনেছি, অ্যামিজার ওয়াজার বিভাগ। এর মধ্যে ইজ এবং ওয়াজ এই দুটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং আর এবং ওয়ার এই দুটি হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এখানে বিভাগ হিসেবে স্মোকিং ড্যাশ ডেঞ্জারাস ফর হেলথ, এখানে আমরা বিভাগ হিসেবে ইজ কে নিতে পারি, ইজ, কারণ এটা এই সেন্টেন্সটা একটা অভ্যাসগত সত্য কথাও, এজন্য এখানে আমরা প্রেজেন্ট টেন্স ধরে বিভাগ হিসেবে ইজ নিলাম। তারপর অনেস্টি, এখানে আমরা বিভাগ হিসেবে ইজ নিতে পারি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ আমরা জানলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে বিভাগ, অ্যাবস্ট্রাক্ট নাউনের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হয় এবং বিভাগ থাকলে অবশ্যই ইজ হবে। তারপরে রুলস নাম্বার 3, এখানে রয়েছে যে বিভাগবিহীন অথবা অক্সিলারি ভার্ববিহীন কোনো সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হলে আমরা ইতিমধ্যে জেনেছি টু ডু ভার্ব, অর্থাৎ ডু ডাজ ডিড, অর্থাৎ ডু ডাজ ডিড দিয়ে বিভাগ অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হয়। যেমন এখানে একটা উদাহরণ আছে, দি গার্ল নট সিং এ সং। এখানে লক্ষ্য করো যে একটা নট রয়েছে। এখন যেহেতু নট আছে সেহেতু এখানে ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসবে, কিন্তু সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দি গার্ল, অবশ্যই এখানে ডাজ নট হবে। নট সিং এর জায়গায় কি হবে? ডাজ নট সিং, ডাজ নট সিং। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট বসাইছি। এবার হচ্ছে হি রোট এ লেটার ইয়েস্টারডে, এখানে শেষে পরিসংখ্যাক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের পরিণত করতে হবে। এখন এখানে দেখো একটা অতীত নির্দেশক শব্দ আছে, এই রুলটা আমরা আরো পরে আলোচনা করব। অবশ্যই এটা পাস্ট টেন্স হবে এবং এখানে রোটও দেওয়া আছে। যাই হোক, যেহেতু রোট দেওয়া আছে তার মানে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। এখন ডিড কোথায় বসবে? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিড বসবে সাবজেক্টের আগে। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটা প্রথমে বসবে ডিড, তারপর সাবজেক্ট হি, তারপর রোড, আবার রাইট হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব ডিড দিয়া পাস্ট ইনডেফিনিট, তখন ভার্ব আবার প্রেজেন্ট হয়ে যায়, সাবজেক্টের পর ভার্বটা কি হয়ে যায়? প্রেজেন্ট হয়ে যায় এবং শুরুতে ডিড অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যাই এবার আসো রুলস নাম্বার 4। তোমরা জানো যে চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্য বা অভ্যাসগত কর্ম এই ধরনের বাক্য সবসময় প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এখানে আছে দি আর্থ মুভ রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা একটা চিরন্তন সত্য।
এজন্য অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন দি আর একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের শেষে শুধু একটা এস বা এস যুক্ত। মুভ এটা প্রেজেন্ট টেন্সই আছে, কিন্তু আমরা এক নম্বর রুলসে পড়েছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়, তাহলে মুভের সাথে একটা এস যুক্ত হবে, মুভস। এরপরে দেখো দি রিস বি নট অলওয়েজ হ্যাপি। এখানে অবশ্যই এটাও এখানে প্রেজেন্ট টেন্স হবে এবং এখানে বিভাগ হিসেবে প্রেজেন্ট টেন্সে ইজ অথবা আর। এখন এখানে দেখো দি রিস দ্বারা একজন ধনীকে বোঝায় না, এটা ধনী সকল ধনীদের বোঝাচ্ছে যে ধনীরা সর্বদা সুখী নয়। এখানে বিভাগ হিসেবে দি রিসের পর যেহেতু অনেককে বুঝাইছে জন্য বিভাগ হিসেবে বসবে আর, এখানে কি বসবে আর। The rich are not always happy. এবার দেখো রুলস নাম্বার 5, কোন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, অফেন এই ধরনের কোনো ওয়ার্ড যুক্ত হয়, তখন সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন এই অলওয়েজ থাকার কারণে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট, এই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপ দিতে হবে। এখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের শেষে একটা এস যুক্ত হবে, রিডস। তারপর দেখো ইউজুয়ালি, এই ইউজুয়ালি থাকার কারণেও এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে দেখো আছে কি টেক, এখানে হবে, এখানে সঠিক ভার্ব হবে কি টেকস, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এবার রুলস নাম্বার 6, কোন সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, আবার অনেক ক্ষেত্রে টুডে এরকমের থাকে, তখন সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে দেখো আমাদের প্রথম উদাহরণটা আছে নাও, দ্বিতীয় উদাহরণটা আছে অ্যাট দিস মোমেন্ট। তাহলে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা জানো যে সাবজেক্ট এর পর এম ইজ আর ভার্বের শেষে আইএনজি। তাহলে রানা গো টু স্কুল নাও, তাহলে এখানে কি হবে রানা ইজ গোয়িং, এখানে কি হবে রানা ইজ গোয়িং, অর্থাৎ রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্ব সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ বিভাগ হিসেবে ইজ, এরপর ভার্ব লাগে আইএনজি টেন্সের গঠন অনুযায়ী। এখানে দেখো হি রিড অ্যাট দিস মোমেন্ট, এখানেও হি ইজ রিডিং, অর্থাৎ হির পরে ইজ, এরপর রিড লাগে আইএনজি। তাহলে আমরা এখানে কি বুঝলাম, নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে এই সেন্টেন্সটার যে ভার্ব সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার রুলস নাম্বার 7, আচ্ছা রুলস নাম্বার 7 এ আছে যে এভরিবডি লাইক ফ্লাওয়ার, সামবডি বি প্রেজেন্ট, অর্থাৎ কোন সেন্টেন্স যদি এভরিবডি, সামবডি, এভরিওয়ান, ইজ, আইদার, নাইদার, নোবডি, নো ওয়ান, সামথিং, এনিথিং এই ধরনের কোনো শব্দ সেন্টেন্সের শুরুতে থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসে, তখন সেই সেন্টেন্সটা অবশ্যই, সেই সেন্টেন্সটার পর যে ভার্ব থাকবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, সেই ভার্বটা কি হবে সিঙ্গুলার। আসলে সিঙ্গুলার ভার্ব নিয়ে আমি আমার ইতিমধ্যে একটি ক্লাস রয়েছে, তোমরা হয়তো বা দেখেছো যে সিঙ্গুলার ভার্ব, মূল ভার্বকে সিঙ্গুলার হিসেবে ধরতে হলে সেই ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, সেই ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলেই বুঝবা এটা সিঙ্গুলার ভার্ব। আর যখন কোনো ভার্বের শেষে এস বাই এস যুক্ত না হবে তখন সেটাকে ধরবো প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব কি, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে এভরিবডি লাইক, আমরা এখানে লাইকের শেষে একটা এস যুক্ত করবো, লাইকস, অর্থাৎ এভরিবডি পরে ভার্ব সিঙ্গুলার হবে, এজন্য কি হবে লাইকস। আবার সামবডির পরও ভার্বটা সিঙ্গুলার হবে, যেমন এখানে বি ভার্ব দেওয়া আছে, বি ভার্ব হিসেবে আমরা ইতিমধ্যে এখানে চিহ্নিত করেছি যে বি ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ এবং ওয়াজ। তাহলে এখানে সামবডি বি প্রেজেন্ট, অর্থাৎ বি হিসেবে আমরা ইজ কে বেছে নেব, কারণ এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সই হবে, যেন সামবডি ইজ প্রেজেন্ট। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আসো রুলস নাম্বার 8, cattle be grazing in the field at the peasantry in Bangladesh be poor, অর্থাৎ আমাদের 8 নম্বর রুলটা রয়েছে এরকমের যে কিছু সাবজেক্ট আছে যে দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু এর অর্থটা প্লুরাল, এর অর্থটা কি প্লুরাল। যেমন ক্যাটেল বলতে পশুদের বোঝাচ্ছে, ক্যাটেল বি গ্রাজিং ইন দ্য ফিল্ড, তাহলে এই ক্যাটেল বলতে যখন সকল পশুকে বোঝায় তখন এটা একটা প্লুরাল সাবজেক্ট, এটা কি সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট। আর যে পেসেন্ট্রি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কৃষক সম্প্রদায়,
এটাও একটা প্লুরাল সাবজেক্ট, কারণ এটা বাংলাদেশের সকল কৃষকদের বুঝাচ্ছে। যেহেতু সাবজেক্ট প্লুরাল সেহেতু আমাদের ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে দেখো আমাদের আছে কি বিভাগ। তা বিভাগ প্লুরাল কি? বিভাগ প্লুরাল হচ্ছে আর এবং ওয়ার। তা এখানে হবে আর, কারণ আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে, এই জন্য বিভাগ হিসেবে এখানে বসবে কি আর, ক্যাটেল আর। তারপরে দি প্যাসেঞ্জার ইন বাংলাদেশ, এখানেও বিভাগ হিসেবে বসবে কি আর। অর্থাৎ আমাদের এই ক্যাটেল এবং দি প্যাসেঞ্জার এগুলো, এই শব্দগুলো দ্বারা প্লুরাল অর্থ অর্থাৎ একের অধিক অর্থ প্রকাশ করে, এই জন্য আমরা বিভাগ হিসেবে বসাবো কি আর। এবার আসো রুলস নাম্বার 7। কোন সেন্টেন্স যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি ইত্যাদি উল্লেখ থাকে, আবার খেয়াল করো কোন সেন্টেন্স যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি ইত্যাদি উল্লেখ থাকে, তখন সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে উদাহরণটা দেখো, আই জাস্ট টু রিসিভ ইউর লেটার। অর্থাৎ এই জাস্ট, অলরেডি এগুলো এইমাত্র কোনো কাজ করা বোঝায়, বা ইতিমধ্যে মানে যে কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফলে এখনো বিদ্যমান, এই ধরনের সেন্টেন্স, এই ধরনের অর্থ প্রকাশ করে, এই জন্য এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যাই হোক, আমাদের আই জাস্ট টু রিসিভ ইউর লেটার এই সেন্টেন্সটার সঠিক ভার্ব হবে আই হ্যাভ জাস্ট টু রিসিভ। আই হ্যাভ জাস্ট রিসিভ। অর্থাৎ অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের মাঝে বসবে জাস্ট। অর্থাৎ তোমরা জানো যে অ্যাডভার্ব সেন্টেন্সে যে কোনো জায়গায় বসতে পারে, তবে এখানে আমাদের অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের মাঝে বসছে। এবার আসলে দেখো, হি অলরেডি রিচ হেয়ার, এখানে ওই একই রকমের হি হ্যাজ অলরেডি রিচ হ্যাঁ, আসলে এখানে রিসিপ্ট হবে, ভুল হয়েছে আমার, রিসিপ্ট অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল হবে রিসিপ্ট। যাই হোক, আমরা বুঝলাম যে সাবজেক্টের পরে হ্যাভ আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে সাবজেক্টের পরে হ্যাজ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আসে সর্বশেষ রুলস 10, রুলস নাম্বার 10। এখানে উদাহরণ রয়েছে, হি কাম হোম লাস্ট নাইট, আই সি হিম ইয়েস্টারডে। আচ্ছা, এখানে উদাহরণে আছে দেখো দুটি অতীত নির্দেশক শব্দ রয়েছে, লাস্ট নাইট এবং ইয়েস্টারডে। আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি অতীত নির্দেশক যে শব্দ থাকে, যেমন লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগো, এই ধরনের কোনো শব্দ থাকে, তখন সেই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, কারণ এগুলো দ্বারা অতীতকে বোঝায়। যেমন আই কাম হোম ইয়েস্টারডে, লাস্ট, আমি গত রাতে এসেছিলাম। আই সি হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম। অর্থাৎ এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো তারা অতীতকে বোঝায়, এই জন্য এই সেন্টেন্সটা হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কেইম এর পাস্ট টেন্স হচ্ছে, কামের পাস্ট টেন্স কি কেইম, আর সি এর পাস্ট টেন্স হচ্ছে স। আমি এখানে যে 10টি রুলস নিয়ে আলোচনা করেছি, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি রাইট ফ্রম ভার্ব আরো রাইট ফ্রম আসলে একটা ব্যাপক বিষয়, যদি খুব গুরুত্ব সহকারে তোমরা ক্লাসগুলো করো তাহলে দেখবে রাইট ফ্রম ভার্ব একটা সহজ বিষয়। আমি প্রাথমিকভাবে কয়েকটি সহজ রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আরো পরবর্তী ক্লাসে রাইট ফ্রম ভার্বের আরো রুলস নিয়ে এবং নিয়ে আলোচনা করবো। সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।